বরানগর হচ্ছে একটা 500 বছরের প্রাচীন জনপদ। হ্যাঁ, এখানে চৈতন্যদেব এসেছিলেন। এই এই বরানগর স্বামী বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণ, মা শারদার পদধূলি ধন্য। এছাড়াও আরও বহু মনীষীরা আমাদের এখানে ছিলেন। তো এই শহর অনেক পুরনো শহর এবং যার ফলে হচ্ছে অনেকটা আনপ্ল্যান্ড। হ্যাঁ, অন্যান্য সিটিগুলোর মতো নয়, সল্টলেক, কল্যাণী যেমন সেরকম নয়। কিন্তু তার মধ্যেও কিন্তু বহু মানে এক একটা বাড়ি আছে প্রায় 250 বছরের পুরনো। হ্যাঁ, তো সেই বাড়ি এরকমই এবং অনেক সরু সরু রাস্তা, প্ল্যান না হলে যা হয়। কিন্তু তার মধ্যে দাঁড়িয়েও আমরা যখন প্রথমে দায়িত্ব পেয়েছিলাম তখন অনেক জায়গায় জল ছিল না, পানীয় জল সব জায়গায় পৌঁছে দিতে আমরা পারিনি। তারপরে আমাদের রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেসের এবং মামাটি মানুষের সরকার আসার পরেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা যখন জানাই যে আমাদের এই সমস্যাগুলো আছে, তখন বহু প্রজেক্ট এখানে দেওয়া হয়। সেই প্রজেক্টগুলোর মধ্যে জলের প্রজেক্ট আছে, পানীয় জল। যে পানীয় জল আমরা তৈরি করেছি এবং প্রায় 4টে ওভারহেড রিজার্ভার হয়েছে এই গত 1-2 বছরের মধ্যে। এবং এই 1-2 বছরে যে ওভারহেড রিজার্ভারগুলো হয়েছে, সেই ওভারহেড রিজার্ভারগুলো থেকে আমরা জল কিন্তু ড্রাই পকেটগুলোতে দিতে পেরেছি, যেখানে কোনো দিন জল যেত না। যেমন 18, 20, 19, 17, 1 এই সমস্ত জায়গায় আমরা জলগুলোকে দিতে পেরেছি। এদিকে 25 একদম এরকম একটা জায়গা ছিল যে কর্পোরেশনে একদম অ্যাডজাসেন্ট, একবারে কর্পোরেশনে মোটা হয়ে জল পড়ছে, উল্টো দিকে আমাদের বরানগর পৌরসভায় এক বিন্দু জল পেত না, জল কিনে খেতে হতো। তো সেই সমস্ত জায়গায় ওভারহেড রিজার্ভার করে আমরা পানীয় পরিশুদ্ধ জল মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। এছাড়া রাস্তাঘাট তো প্রচুর ভাঙা ছিল, তো সেই রাস্তাঘাটগুলো আমরা আস্তে আস্তে কংক্রিট রোড তৈরি করেছি, যেগুলো আমরা আরএসপির মাধ্যমে আমাদের ইউডিএমএ ডিপার্টমেন্টে জমা করার পরে আমাদের এই কাজগুলো আমরা রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। সব রাস্তা হয়ে গেছে এমনটা নয়, কিন্তু বেশিরভাগ রাস্তা আমরা কংক্রিটে কনভার্ট করার চেষ্টা করেছি। এটার সঙ্গে সঙ্গে আমাদের আরও যখন আমরা প্রথম এসছিলাম তখন দেখা গেছিল যে আলো বলতে কিন্তু সিএসসি আলো জ্বালাতো, এবং সিএসসি আলো জ্বালাতো একটা করে বাল্ব, 40 পাওয়ারের বাল্ব বড় বড় রাস্তায় জ্বলতো এবং সেগুলো নিভে থাকতো। স্থানীয় বাসিন্দারা তারা নিজেদের পয়সা দিয়ে বাল্বগুলোকে চালাতো। বরানগর পৌরসভায় আমাদের তৃণমূল কংগ্রেসের বোধ হওয়ার পরে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে আমরা আলোতে ব্যাপকভাবে আমরা পরিবর্তন করার চেষ্টা করেছি। সমস্ত রাস্তাগুলোতে আলো জ্বালানোর চেষ্টা করা হয়েছে এবং সবকটা এলইডি লাইটে আমরা কনভার্ট করেছি। এতে যেটা হয়েছে যে আলোর পরিমাণ যেমন বেড়েছে, তেমনি ইলেকট্রিক কনজাম্পশন অনেকটা কমানোর দিকে আমরা হাঁটছি। এবং তার সঙ্গে হাই মাস্ট লাইট আমরা দিয়েছি, যে মেন জাংশনগুলো, জল, লাইট, রাস্তা, এবং তারপরে হচ্ছে যে বিভিন্ন জায়গায় পার্ক তৈরি করা হয়েছে, সেই পার্কেও আমরা করেছি। এবং একদম এছাড়াও আমাদের বরানগরে প্রচুর মানুষ কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কার্ডে তারা ভীষণভাবে মানে রেসপন্স করে। প্রচুর মানুষ দুয়ারে সরকার হলে পরে তারা লাইনে দাঁড়িয়ে এই পরিষেবাগুলো মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি। তো এই সরকার যেমন মামাটি মানুষের সরকার, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা মানুষের পাশে থেকে পরিষেবাগুলোকে মানুষের একদম দুয়ারে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। জল জমার কথা আমি বলি, এখানে একটা জল জমার প্রচণ্ড প্রবলেম ছিল খুবই। এবং যখনই আমরা মিটিং করতাম বা বিরোধী দল যখন মিটিং করেছে, সে বিজেপি হতে পারে বা সিপিএম হতে পারে, যারা 34 বছর ধরে ক্ষমতায় থাকার পরে রাজ্যে এবং 40 বছর ধরে পৌরসভায় থাকার পরেও কিন্তু যারা জল জমার সমস্যার সমাধান করতে পারেনি, তারাই কিন্তু কোনো ইলেকশন আসলে পরেই এইটা নিয়ে বলতে থাকে যে জল জমছে, কারণ রাস্তাঘাট, আলো সমস্ত কিছু হয়ে গেছে, জল জমাটা
কিন্তু সব থেকে মানে কি বলবো যে এখন সব থেকে সুখের কথা হচ্ছে যে 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 ওয়ার্ডগুলো আমাদের ত্রাণ বিলি করতে হতো, ট্রাক্টরের ওপরে চড়ে আমরা ত্রাণ বিলি করতে যেতাম, সেই সমস্ত ওয়ার্ডগুলোতে এক ফোঁটাও জল জমছে না। যেমন 1 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড, 16 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড, 19 নম্বর ওয়ার্ড, এইরকম লাগাতার যে বাগজোলা খালে তীরে যেগুলো আছে আর কি, তো সমস্ত এর আউটলেটটা ওই দিকে, সেখানে কিন্তু জল জমছে না। আমরা এটা মানে বরানগরের মানুষ নিশ্চয়ই খুব ভালোভাবেই নিচ্ছে এটা। মানে আমাদের তো সমস্ত শহরে আউটলেট হচ্ছে স্টর্ম ওয়াটারে বাগজোলা খাল। সেই বাগজোলা খালের ডাইভারশন হয়েছে এবং বাগজোলা খালের উপরে সিপিএম বসিয়ে দিয়ে গেছিল প্রচুর গরিব মানুষকে, তাদেরকে আমরা স্থানান্তরিত করেছি এবং স্থানান্তরিত করে রাজ্য সরকারের মাধ্যমে তখন যিনি ছিলেন আমাদের মিটিং হয়েছিল, আমাদের মন্ত্রীর ঘরে মিটিং হওয়ার পরে সেই টাকে আমরা রিহ্যাবিলিটেশন করেছি এবং রিহ্যাবিলিটেশন প্যাকেজ দিয়েছে রাজ্য সরকার, এবং তারপরে আমরা সেই বাগজোলা খালকে আমরা ডাইভারশন করেছি, এনক্রোচমেন্ট ফ্রি করেছি এবং ডিসিলটেশন করেছি। এর ফলে জলটা অনেকটা কমেছে। এবং আরো একটা উল্লেখযোগ্য কাজ হচ্ছে যে আমাদের এরকম একটা শহর যেখানে 500 বছরের বেশি একটা শহর, যে শহরে আশপাশে অনেকগুলো ক্রিমেটোরিয়াম থাকা সত্ত্বেও আমাদের এখানে কিন্তু কোনো ক্রিমেটোরিয়াম ছিল না, মানে ইলেকট্রিক ক্রিমেটোরিয়াম ছিল না। এবং সেটা আমাদের অবনীন্দ্রনাথ মহাশ্মশান বলে আমাদের একটা ইলেকট্রিক ক্রিমেটোরিয়াম এই মামাটি মানুষের সরকারের টাকা দিয়ে হয়েছে, এবং আমরা ওখানে একটা শ্মশান তৈরি করতে পেরেছি, ইলেকট্রিক ক্রিমেটোরিয়াম, যেখানে মানুষ এসে সুবিধা পায়। এবং করোনার সময় এই ইলেকট্রিক ক্রিমেটোরিয়ামটা আমাদের আলমবাজারের ঘাটে যেটা আছে সেটা ব্যাপকভাবে পুরো ডিস্ট্রিক্টের কাজ আমরা করেছিলাম। করোনায় যারা আর কি ভুগছিলেন, যারা মারা গেছেন, তাদেরকে নিয়ে এসে আমরা এখানে দাহ করতে পেরেছি। এবং আরো একটা কাজ সেটা আমাদের দিয়েছে, যেটা এখানে প্রায় অনেকেরই নেই, মর্চুয়ারি দেওয়া হয়েছে। যে মর্চুয়ারিতে ওই আলমবাজার শ্মশানঘাটের মধ্যে একটা মর্চুয়ারি আছে 10টা বেডের, মানে হচ্ছে কেউ মারা গেলে পরে আমাদের যেহেতু এখনকার দিনে বাচ্চারা বাইরে থাকে বা আত্মীয় স্বজনরা বাইরে থাকে, সঙ্গে সঙ্গে দাহ করতে পারে না, তো আমাদের সেই P7 যেতে হতো। এখন আমাদের সেই জায়গাটা এই আলমবাজার মহাশ্মশানে আমরা এটা করতে পেরেছি, এবং প্রচুর লোক এখানে তাদের প্রিয়জনের যে বডি আর কি সেটা রাখেন, এবং আত্মীয় স্বজনরা আসলে পরে পরের দিন নিয়ে গিয়ে আবার সেগুলো দাহ করে। এই মর্চুয়ারিটা করতে পেরেছি এবং খুবই স্বল্প মূল্যে, মানে এখানে মানে খুবই ঘন্টা পিছু একটা টাকা নেওয়া হয়, সেটা দিনে হয়তো 1-1.5 হাজার টাকার মতন হয়, এর থেকে বেশি কিছু নয়। আরো একটা হচ্ছে যে আমরা ডিভাইডারটা করতে পেরেছি। আগে বিটি রোডে প্রচুর অ্যাক্সিডেন্ট হতো, সেই অ্যাক্সিডেন্টের পরিমাণ কিন্তু কমে গেছে। ডিভাইডার যেটা আছে সেটা আমরা করার ফলে যেখান সেখান দিয়ে মানুষ বেরোতে পারছে না, এবং যে ট্রাফিক সেগুলো কন্ট্রোলে থাকছে, মানুষও যথাযথ দিয়ে আর কি রাস্তা ক্রস করছে না, যার ফলে অ্যাক্সিডেন্টের সংখ্যাও কমেছে বিটি রোডে। হ্যাঁ, ডানলপ এইটা তো মানে ডানলপটা এমন একটা জাংশন, যে একটা গেটওয়ে, তো ওখানে প্রচুর লোক আসে, প্রচুর গাড়ি ওখান দিয়ে পাস হয়, তো যার ফলে হচ্ছে রাস্তা মানে পারাপার করতে খুবই অসুবিধা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এমএলএ ম্যাডাম বোধহয় তার মেডেন যে স্পিচটা সেটাতে বলেছেন যে আমাদের এখানে একটা ফুটব্রিজ করার দরকার আছে, এবং সেই ফুটব্রিজ করার জন্য কেএমডিএ থেকে এসে ইতিমধ্যে ইন্সপেকশন করেছেন, এবং সেটা হয়তো হতে চলেছে। এছাড়াও আমাদের আরো একটা সার্ভিস হচ্ছে, সেটা হচ্ছে যে রোরো সার্ভিস আমাদের দেওয়া হবে, যেটা ট্রান্সপোর্টের ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে। এর আগে একটা আমরা মিটিং করেছিলাম, যেখানে ইউডিএমএ ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন, তিনি বলেছিলেন যে আলমবাজার থেকে একটা রোরো সার্ভিস হবে, মানে যেহেতু ডানলপের উপর এত প্রেশার, যে বড় বড় যে ট্রাক বা এগুলো গঙ্গা দিয়ে একদম খিদিরপুর পোর্টেতে গিয়ে পড়বে। তো এইরকম একটা প্রপোজাল কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে নিয়েছি, যেটা আমরা মিটিংয়ে গিয়ে শুনে এসেছিলাম।